গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 19 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি, সেগুলো কিন্তু তোমাদের ওপরে আই বাটনে দেখবে প্লে লিস্টের লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে 18টা ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারবে এবং সেখান থেকে পরপর করেও নিতে পারবে। আর প্রত্যেককে অনুদিনের মতো আজও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে এবং এর পাশাপাশি প্রথম দিকের যে ক্লাসগুলো হয়ে গেছে, যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো তাদেরকে বলবো প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো নির্দিষ্ট দিন অন্তর কিন্তু রিভিশন করবে, দরকার পড়লে আরও একবার ভিডিও রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকে তোমাদের জিকেজিএস এর উপর থেকে 19 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, কেরালার সেরা ক্রীড়া ব্যক্তিত্বের জন্য 35তম জিমি জর্জ ফাউন্ডেশন অ্যাওয়ার্ড 2023-এ কাকে নির্বাচিত করা হলো? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। এনার নাম হলো এম শ্রী শঙ্কর, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরে কোশ্চেনে আসো, অজিত নিনান সাম্প্রতিক তিনি কিন্তু প্রয়াত হয়েছেন, তিনি মারা গিয়েছেন। তো ইনি কে ছিলেন? তো ইনি একজন সাহিত্যিক, বাদ্যকার, রাজনৈতিক কার্টুনিস্ট না সঙ্গীতজ্ঞ? তো ইনি একজন ছিলেন কার্টুনিস্ট, রাজনৈতিক কার্টুনিস্ট। এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন সি এর কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আসো, প্রাচীন ভারতের কোন শাসক ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা হিসাবে পরিচিত ছিলেন? বিম্বিসার, শিশুনাগ, মহাপদ্মনাথ না চন্দ্রগুপ্ত মৌর্য? তো প্রাচীন ভারতের ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা হিসাবে যিনি পরিচিতি ছিলেন তিনি হলেন মহাপদ্মনন্দ, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে, যিনি হলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। তো কোশ্চেন যদি দেয় যে নন্দ বংশ, নন্দ বংশের ফাউন্ডারকে, নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে, নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। তো ইনি তার যে সাম্রাজ্য, তার এরিয়ার মধ্যে সমস্ত যে ক্ষত্রিয়রা আছে, ক্ষত্রিয়দের একদম মেরে ফেলেন, সমূল নাশ করেন। সেই কারণে এনাকে একটা উপাধি দেওয়া হয়। তো উপাধিটা কি? উপাধিটা হলো সর্বছত্রান্তক। সর্বক্ষত্রিয়ান্তক হিন্দিতে বলা হয়, তো বাংলাতে সর্বছত্রান্তক। তো সর্বছত্রান্তক উপাধি কার? সর্বছত্রান্তক উপাধি হলো মহাপদ্মনন্দ। কেন উপাধিটি পেয়েছেন? তিনি তার এরিয়ার মধ্যে সমস্ত ক্ষত্রিয়দের কিন্তু সমূল বিনাশ করেছেন। ইনি যখন কলিঙ্গ গিয়েছিলেন, কলিঙ্গ কোথায়? কলিঙ্গ উড়িষ্যাতে অবস্থিত। তো কলিঙ্গতে তিনি জয়লাভ করেন। তো কলিঙ্গের যুদ্ধ কে করেছিল? কলিঙ্গের যুদ্ধ করেছিল কিন্তু সম্রাট অশোক। তো যাই হোক, কলিঙ্গতে ইনিও কিন্তু গিয়েছিলেন, ইনি গিয়ে জয়লাভ করেন। তো কলিঙ্গতে জয়লাভ করার পর এনার আরও একটা উপাধি হয়। তো উপাধিটা কি? এক রাট উপাধি। তো কোশ্চেন দেয় যে এক রাট উপাধি কার? মহাপদ্মনন্দ। সর্বছত্রান্তক উপাধিটা কার? এটাও হলো মহাপদ্মনন্দের উপাধি। এখানে বাকি অপশনগুলোকে যদি আমরা রিলেট করাই, তো শিশুনাগ থেকে রিলেট করো। শিশুনাগ থেকে যে কোশ্চেনটা তোমাদের এক্সামে দিয়েছে, দেবে কোশ্চেন যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে, শিশুনাগ বংশ। তো শিশুনাগ বংশের ফাউন্ডার, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ, নিজেই হলেন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা। বিম্বিসার থেকে রিলেট করো, ইনি হলেন হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। ইনি কি? ইনি হলেন হর্যঙ্ক বংশের ফাউন্ডারকে, হর্যঙ্ক বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। চন্দ্রগুপ্ত মৌর্য চলে আসো, চন্দ্রগুপ্ত মৌর্য থেকে রিলেট করো। আমি নেক্সট পেজে লিখছি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। একটু আগে বললাম যে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্মনন্দ। তো মহাপদ্মনন্দের পরবর্তী যিনি শাসক হয়েছিলেন তিনি ছিলেন ধননন্দ। এই ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তো কোশ্চেন যদি দেয় যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা,
মৌর্য বংশের ফাউন্ডার বা মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য থেকে আরো কিছু ফ্যাক্ট রিলেট করো। এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সেলুকাস নিকেটর তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আক্রমণ করতে আসেন এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য এই সেলুকাস নিকেটরের মেয়ে, তার নাম কি? তার নাম হলো হেলনা। এই হেলনার সাথে তিনি কিন্তু বিবাহ বন্ধনে যুক্ত হন, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু বিবাহ করেন এই সেলুকাস নিকেটরের পরাজিত হওয়ার পরে তার মেয়ের সাথে। এবং ইনি কিন্তু পণ নিয়েছিলেন। পণ নেওয়া কিন্তু এখন আইনত অপরাধ, যাই হোক। তো ইনি পণ হিসাবে 3টে জায়গা তিনি পণ হিসেবে পেয়েছিলেন। সেই জায়গাগুলোর নাম কিন্তু এক্সামে দেবে। এরিয়া, আরকোসিয়া, এর আগে একদিনের ক্লাসে সম্ভবত পড়িয়েছি, এরিয়া আরকোসিয়া, আরেকটা হলো জড্রেসিয়া। এরিয়া, আরকোসিয়া ও জড্রেসিয়া। এই যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো বর্তমানে কোথায় কোথায় অবস্থিত? তো বর্তমানে কিন্তু এটা টোটাল আফগানিস্তান এবং টোটাল পাকিস্তানের মধ্যে পড়ে। তাহলে আফগানিস্তান এবং পাকিস্তান কিন্তু এই দুটো পণ হিসাবে কিন্তু ভারতবর্ষ পেয়েছিল। কে পণ হিসেবে পেয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থাৎ এগুলো কিন্তু অখণ্ড ভারতের অংশ, অর্থাৎ আমাদের ভারতেরই কিন্তু অংশ। এবং এর পাশাপাশি এই হেলেনার সাথে বিবাহ হওয়ার পাশাপাশি এই সেলুকাস নিকেটরের একজন গুপ্তচর কিন্তু এই মৌর্য সাম্রাজ্যে পাঠিয়েছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন। তার নাম কি? তার নাম হলো মেগাস্থিনিস। তো কোশ্চেন দেয় যে মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন? মেগাস্থিনিস আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। এবং এনার লেখা যে বইটা মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখতে পাবে তোমরা। এনার লেখা বইয়ের নাম কি? এনার লেখা বইয়ের নাম হলো ইন্ডিকা। তো ইন্ডিকা কার লেখা? ইন্ডিকা হলো এই মেগাস্থিনিসের লেখা বই। এই চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন। গুরু কে ছিলেন? এই চন্দ্রগুপ্ত মৌর্য যে ধননন্দের বিরুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন, তো সেই সময় থেকে তার গুরু ছিলেন কে? তার গুরু ছিলেন কৌটিল্য। তোমরা যদি সনি টিভিতে একটা টেলিকাস্ট হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের একটা এপিসোড সিরিয়াল, সেটা যদি পুরো দেখে থাকো তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য এবং নন্দ বংশের কিভাবে পতন হলো সেটা পুরোটাই তোমাদের ছবির আকারে কিন্তু মনে থাকবে। তো যাই হোক, কৌটিল্য, এনার আরেকটা নাম হলো চাণক্য বা এনার আরেকটা নাম হলো বিষ্ণুগুপ্ত। এই তিনজনই কিন্তু একই ব্যক্তির 3টে নাম, কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত। এর লেখা বইয়ের নাম কি? অর্থশাস্ত্র। তো কোশ্চেন দেয় তোমাদের অর্থশাস্ত্র কার লেখা? তো অপশনে হয় কৌটিল্য থাকবে, নতুবা চাণক্য থাকবে, নতুবা থাকবে বিষ্ণুগুপ্ত। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় এই কৌটিল্য বা চাণক্য থেকে, যে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? তো ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় এই কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্তকে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আকবর কোন সময়ে তীর্থকর বন্ধ করে দেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আকবর তীর্থকর বন্ধ করে দেন 1563 সালে তীর্থকর বন্ধ করে দেন। আচ্ছা, এখানে বাকি যে অপশনগুলো আছে প্রত্যেকটা সালই কিন্তু আকবরের সাথে কোনো না কোনো ইনসিডেন্টের সাথে রিলেটেড, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। তো প্রত্যেকটা সালে কি কি হয়েছে সেগুলো ডিসকাস করব। তো 1563-তে কি হয়েছিল? আকবর তীর্থকর বন্ধ করে দিয়েছিল। 1564-তে কি হয়? 1564-তে জিজিয়া কর, তোমরা নাম শুনেছো এর আগের দিনের ক্লাসটা যারা করেছো সেখানে জিজিয়া করের উপর থেকে একটা কোশ্চেন পড়িয়েছিলাম, যে জিজিয়া কর সমাপ্ত করে দেন কে? জিজিয়া কর সমাপ্ত করে দেন আকবর। কত সালে সমাপ্ত করেন? 1564 সালে। তো জিজিয়া কর টোটাল সমাপ্ত করে দেন কে? টোটাল সমাপ্ত করে দেন কিন্তু আকবর। জিজিয়া কর থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে, যে জিজিয়া কর চালু কে করেন? জিজিয়া কর চালু করেন কে? আরেকটা কোশ্চেন দেবে জিজিয়া কর থেকে, যে জিজিয়া কর ব্রাহ্মণদের ওপর
জিজিয়া কর ব্রাহ্মণদের ওপর লাগু কে করেন? ব্রাহ্মণদের ওপর লাগু করেন কে? দুটো তিনটে কোশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই জিজিয়া কর থেকে। তো জিজিয়া কর চালু করেন কে? চালু করেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন কুতুবউদ্দিন আইবক জিজিয়া কর চালু করেন। আর জিজিয়া কর প্রথম, আচ্ছা এখানে একটু কারেকশন করে নাও, জিজিয়া কর প্রথম চালু করেন কে? আর জিজিয়া কর প্রথম ব্রাহ্মণদের ওপর লাগু করেন কে? তো জিজিয়া কর প্রথম ব্রাহ্মণদের ওপর লাগু করেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ কে? ফিরোজ শাহ তুগলক। তো জিজিয়া কর থেকে তিনটে কোশ্চেন, কে চালু করেন? কুতুবউদ্দিন আইবক। ব্রাহ্মণদের ওপর সর্বপ্রথম কে চালু করেন? ফিরোজ শাহ তুগলক। আর সমাপ্ত করেন কে? আকবর সমাপ্ত করেন। 1576 চলে আসো। 1576 একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা কি? হলদি ঘাটির যুদ্ধ। কি হয়েছিল? হলদি ঘাটের যুদ্ধ। হলদি ঘাটির যুদ্ধ। কোশ্চেনটা সম্ভবত তোমাদের ফুড এসের এক্সামে দিয়েছিল এই হলদিঘাটের যুদ্ধ থেকে, যে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল। তো অ্যান্সার হবে কি? 1576 সালে হয়েছিল। হলদিঘাটের যুদ্ধে কার কার মধ্যে হয়েছিল? হয়েছিল সম্রাট আকবর। সম্রাট আকবর ভার্সেস হয়েছিল মেবারের মহারানা প্রতাপ সিং। মেবারের কে? রানা প্রতাপ সিং বা মহারানা প্রতাপ। মেবারের মহারানা প্রতাপ সিং এর মধ্যে হয়েছিল। এবার এখান থেকে কোশ্চেন যদি একটু হার্ড করে, তখন এখান থেকে কোশ্চেন দেবে কি? এখান থেকে কোশ্চেন দেবে যে আকবরের তরফ থেকে কে লড়াই করেছিল। তো আকবরের তরফ থেকে লড়াই করেছিল কে? মান সিং। মান সিংহ লড়াই করেছিল। আর মেবারের মহারানার প্রতাপের তরফ থেকে কে লড়াই করেছিল? লড়াই করেছিল হাকিম খান সুরি। কে লড়াই করেছিল? হাকিম খান সুরি লড়াই করেছিল মেবারের মহারানা প্রতাপের তরফ থেকে। তাহলে হলদিঘাটের যুদ্ধ কবে হয়? হলদিঘাটের যুদ্ধ হয়েছে 1576 সালে। 1572 সালে কি হয়েছিল? 1572 সালে আকবর গুজরাট জয়ের উপলক্ষে, আকবর গুজরাট জয়ের উপলক্ষে কি তৈরি করে? বুলান্দ দরওয়াজা। কি তৈরি করে? বুলান্দ দরওয়াজা। বুলান্দ দরওয়াজা তৈরি করে। কিসের স্মৃতিতে? গুজরাট জয়ের স্মৃতিতে। তো কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে, কোন এক্সামে? রিসেন্ট এক্সামে, কিন্তু এক্সামের নামটা আমার খেয়াল আসছে না। কোশ্চেন দিয়েছিল যে আকবর যে বুলান্দ দরওয়াজাটা তৈরি করেছিল, কিসের স্মৃতিতে আকবর বুলান্দ দরওয়াজা তৈরি করেছিল? তো গুজরাটের জয়ের স্মৃতিতে। গুজরাট জয়ের স্মৃতিতে আকবর কিন্তু বুলান্দ দরওয়াজা তৈরি করেছিল। আচ্ছা, আকবর থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো এখানে রিলেট করানোর দরকার আছে। তো সেগুলো এখানে পরের নেক্সট পেজে চলে আসো এবং ওপরে হেডিং করো আকবর বলে। তো আকবর থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা চলে আসে পানিপথের যুদ্ধ। তো পানিপথের কোন যুদ্ধ? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের সেকেন্ড ব্যাটেল। তো কোশ্চেন দেবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? তো সবাই বলবে 1556। তো এটা হলো পুরোনো প্যাটার্নের কোশ্চেন। এখন কোশ্চেন দেবে যে এক্স্যাক্ট কোন ডেটে হয়েছিল। এক্স্যাক্ট ডেট মনে রাখবে 5 নভেম্বর 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কে লড়াই করেছিল? লড়াই করেছিল আকবর। অপশানে থাকবে আকবর ভার্সেস হয়েছিল কার মধ্যে? হয়েছিল হিমুর মধ্যে। এবার এখান থেকে কোশ্চেন দেবে, যদি কোশ্চেন লেভেল হার্ড থাকে তখন কোশ্চেন দেবে যে আকবরের তরফ থেকে কে লড়াই করেছিল। তো আকবরের তরফ থেকে লড়াই করেছিল বৈরম খাঁ। কে লড়াই করে? বৈরম খাঁ। তো বৈরম খাঁ এবং হিমুর মধ্যে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধের লড়াই হয়েছিল এবং এই যুদ্ধে জয়লাভ কে করেছিল? এই যুদ্ধে জয়লাভ করেছিল সম্রাট আকবর। এবার আকবর থেকে সেকেন্ড যেটা মনে রাখবে সেটা হলো এই আকবরের আমলে, এনার আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। তো কত সালে? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে ভালোভাবে খেয়াল করবে, আমি কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছি শুধুমাত্র। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল কার আমলে? প্রতিষ্ঠা হয়েছিল আকবরের আমলে 1600 খ্রিস্টাব্দে কিন্তু ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল।
এবার এখান থেকে কোশ্চেন দেবে, আরেকটা কোশ্চেন দেবে যে মনোশবদারি প্রথা কে চালু করেন? তো মনোশবদারি প্রথা চালু করেন এই সম্রাট আকবর। নেক্সট এখান থেকে রিলেট করো দিন ই ইলাহি। দিন ই ইলাহি, দিন ই ইলাহি প্রথা চালু করেন কে? দিন ই ইলাহি প্রথা চালু করেছেন এই সম্রাট আকবর। দিন ই ইলাহি থেকে আরেকটা কোশ্চেন দেবে, একমাত্র হিন্দু, একমাত্র হিন্দু, সরি অনলি বা একমাত্র একটাই অর্থ, মানে অনলি ইংলিশে, বাংলায় একমাত্র। তো একমাত্র হিন্দু যে এই দিনই ইলাহি গ্রহণ করেন, একমাত্র হিন্দু যিনি এটাকে অ্যাডপ্ট করেছিলেন, যিনি এটাকে গ্রহণ করেছিলেন, তার নাম কি? তার নাম হলো আকবরের নবরত্নে থাকা বীরবল। আকবরের নবরত্নের প্রাইম মিনিস্টার ছিলেন কে? বীরবল। তো বীরবল থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে, বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম হলো মহেশ দাস। মহেশ দাস হলো বীরবলের অরিজিনাল নেম। তাহলে কোশ্চিন যদি দেয় যে দিন-ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর প্রবর্তন করেন। একমাত্র হিন্দু যিনি এই দিন-ই ইলাহি গ্রহণ করেছিলেন, তো অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হবে বীরবল। এবার এখান থেকে রিলেট করো, নবরত্নের প্রসঙ্গ যেহেতু এসে, তো আকবরের নবরত্ন যেটা ছিল, সেই নবরত্নে কিছু ইম্পর্টেন্ট লোক ছিল, তারা কোন কোন বিষয়ের সাথে যুক্ত ছিল? তো এখান থেকে কোশ্চেন দেয়। তো আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন টোডারমল। টোডারমল কে ছিলেন? টোডারমল ছিলেন অর্থমন্ত্রক, তিনি সামলাতেন, অর্থাৎ তিনি ছিলেন অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার। এছাড়া এনার নবরত্নে আরেকজন ফেমাস লোক ছিলেন, তার নাম কি? আবুল ফাজাল। আবুল ফাজাল কে ছিলেন? আবুল ফাজাল ছিলেন একজন সাহিত্যকার। আবুল ফজল ছিলেন একজন সাহিত্যকার। কোশ্চেন দেবে এখান থেকে যে বীরবল কোন পোস্টে ছিলেন? আশা করি এক্ষুনি বলে দিয়েছি, বীরবল ছিলেন প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রাইম মিনিস্টার ছিলেন, তাই এখানে পিএম লিখলাম। এছাড়া আরেকজন ফেমাস ব্যক্তি ছিলেন, তার নাম কি? তার নাম হলো তানসেন। তো রিসেন্ট একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, রিসেন্ট নয়, এটা অনেক পুরানো এক্সামে কোশ্চেন ছিল, তানসেনের আসল নাম কি? তো তানসেনের আসল নাম, যেমন বললাম বীরবলের আসল নাম কি? মহেশ দাস, তেমনি তানসেনের আসল নাম কি? তানসেনের আসল নাম হলো রামতনু পান্ডে। রামতনু রামতনু পান্ডে হলো তানসেনের আসল নাম। এবং তানসেন কে ছিলেন? তানসেন ছিলেন একজন সঙ্গীতকার ছিলেন তিনি, বা সঙ্গীতজ্ঞ ছিলেন কে? তানসেন। এছাড়া এখান থেকে রিলেট করো, আকবর থেকে কোশ্চেন দেয় যে ইবাদত খানা, আর এক্ষুনি বললাম বুলান্দ দরওয়াজা। ইবাদত খানা বা বুলান্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? তো ইবাদত খানা বা বুলান্দ দরওয়াজা নির্মাণ করেন সম্রাট আকবর। এছাড়া আরেকটা কোশ্চেন এখান থেকে রিলেট করো, আকবরের জীবনীর ওপরে কোশ্চেন দেবে যে আকবরের জীবনীর ওপরে লেখা বইয়ের নাম কি? তো আকবরের জীবনীর ওপরে লেখা বইয়ের নাম কি? আত্মজীবনী কিন্তু আমি বলছি না, শুধু বলছি জীবনী, তো অর্থাৎ বায়োগ্রাফি, তার নাম কি? তার নাম হলো আইন ই আকবরী। আইন ই আকবরী, বা এটা আকবর নামা নামে পরিচিত। এটা কি নামে পরিচিত? আকবর নামা নামে পরিচিত। এই আকবর নামা কে লেখেন? এই যে এক্ষুনি বললাম নবরত্নে সাহিত্যকার ছিলেন আবুল ফজল, তো আবুল ফজল এই আকবর নামা লিখেছেন। তো আবুল ফজলের লেখা বইয়ের নাম কি যদি কোশ্চেন দেয়, তখন অ্যান্সার হয়ে যাবে কি? আকবর নামা। তো আকবরের ওপর থেকে এই ফ্যাক্টগুলো মনে রাখবে, আকবরের ওপর থেকে যদি কোশ্চেন দেয় তো এর বাইরে কিন্তু কোশ্চেন থাকবে না, এর মধ্যে থেকেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, অন্য দিনের ক্লাসেও কিন্তু বলা হয় যে এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না,
শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে, টেলিগ্রামে চলে যাও, গিয়ে তোমরা নিচে যে দেখতে পাচ্ছ @TheLearningExpertSD এটা লিখে সার্চ করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়াই আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ, মানে আজকে যে ক্লাস দেখছো বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল জিকেজিএস এর ক্লাস, যার মধ্যে তোমাদের জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই এর প্রত্যেকটা জিকেজিএস কিন্তু কভার করানো হবে এই সিরিজের মধ্যে। আর এছাড়া এখানে বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে, দুটো ইউটিউব চ্যানেলের নাম বা লিঙ্ক তোমাদের একটু পরেই আমি জানিয়ে দিচ্ছি। তো দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস চলছে রেগুলার বেসিসে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসগুলো থেকে যাচ্ছে পরবর্তীতে রেকর্ডেড ফরম্যাটে। তো রেকর্ডেড ফরম্যাটে পরবর্তীতে তোমাদের টাইম মতো কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে তার রুটিন প্রোভাইড করা, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে, বা পরীক্ষা কবে হতে চলেছে, বা তোমাদের কোনো নোটিফিকেশন বার হলে সবকিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে, কেউ ভিডিও কল বা নর্মাল কল করবে না এই নাম্বারে। তো মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলটাতেই তোমরা প্রতিটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে, রিজনিং এর ক্লাস পেয়ে যাবে এবং এর পাশাপাশি ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য যে ম্যাথের ক্লাস, সেই ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরও আরেকটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। দেখতেই পাচ্ছ চ্যানেলটা কিন্তু একদমই নতুন চ্যানেল। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেল, তাই এই চ্যানেলের লিঙ্কটা আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে তোমরা নতুন চ্যানেলে চলে যেতে পারবে। আর নতুন চ্যানেলের জন্য যেহেতু, সেই কারণে তোমাদের প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। আর যদি এটাকেও সাবস্ক্রাইব না করে থাকো, এটাকেও সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে কিন্তু ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। অখিল ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? তো অখিল ভারত কিষাণ সভা এটা প্রতিষ্ঠা হয় 1976 সালে। অপশান বি এর সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ অখিল ভারত বলতে অল ইন্ডিয়া কিষাণ সভা। অখিল ভারত ইংলিশে যদি কোশ্চেন থাকে তো থাকবে কি অল ইন্ডিয়া কিষাণ, অল ইন্ডিয়া কিষাণ সভা। তো অল ইন্ডিয়া কিষাণ সভা বা অখিল ভারত কিষাণ সভা কবে প্রতিষ্ঠা হয়? 1936 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়। কোথায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল লখনৌতে। তো লখনৌতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখান থেকে কোশ্চেন দিতে পারে যে এই যে সভাটা প্রতিষ্ঠা হয়, এই সভার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি, প্রথম চেয়ারম্যান বা প্রথম সভাপতি কে ছিলেন? তো প্রথম সভাপতি ছিলেন স্বামী শাহজানন্দ সরস্বতী, ছিলেন স্বামী সহজানন্দ, স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন এই অখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি। এবং এই সভার উদ্দেশ্য কি ছিল? জমিদারি ব্যবস্থাকে বিলুপ্ত করা, ভূমি রাজস্ব যতটা সম্ভব হ্রাস করা, এছাড়া প্রাতিষ্ঠানিক ঋণ, এই সমস্ত টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল কিন্তু এই অখিল ভারত কিষাণ সভার। চলে আসো পরের কোশ্চেন। এনটিআর এ পলিটিক্যাল বায়োগ্রাফি শিরোনামে বইটা কে লিখেছেন? তো বইটি লিখেছেন রামচন্দ্র মূর্তি কান্দুভাতলা। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। শশী থারুর থেকে একটা ইম্পর্টেন্ট বই রিলেট করো, কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার। দ্য প্যারাডক্সিয়াল, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার।
প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, শুধু এইটুকুই মনে রাখবে। পুরো বইটা আমি এখানে লিখে দিচ্ছি, সরি, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার। আরেকটা বই এখান থেকে রিলেট করো, ইন গ্লোরিয়াস এম্পায়ার, ইনগ্লোরিয়াস এম্পায়ার। তো দুটো বই লিখে দিলাম, একটা দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার আর একটা হলো ইনগ্লোরিয়াস এম্পায়ার। দুটো বই কার লেখা? দুটো বই কিন্তু শশী থারুরের লেখা। সুধা মূর্তির লেখা একটা বই রিলেট করাবো, সম্ভবত এর আগের দিনের ক্লাসেও পড়িয়েছি, ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি কার লেখা? সুধা মূর্তির লেখা। চলে আসো পরবর্তী কোশ্চেনে। মিরাটুল আকবর সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? তো মিরাটুল আকবর এই সংবাদপত্রের সম্পাদক ছিলেন রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রায় সম্পাদক ছিলেন। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে সংবাদপত্রের প্রসঙ্গ যেহেতু এসে আছে, তার আগে এখানে বলে নি, রাজা রামমোহন রায় সম্পাদিত এই যে মিরাটুল আকবর যে পত্রিকাটা, এটা কোন ল্যাঙ্গুয়েজের পত্রিকা? এটা কিন্তু পার্সি ল্যাঙ্গুয়েজের পত্রিকা। তো রাজা রামমোহন রায় সম্পাদিত পার্সি, এটা কিন্তু সাপ্তাহিক পত্রিকা ছিল, অর্থাৎ উইকলি পত্রিকা ছিল, উইকলি সাপ্তাহিক পত্রিকা। তো সাপ্তাহিক সংবাদপত্র ছিল এই মিরাটুল আকবর সংবাদপত্রটা। প্রথম প্রকাশিত হয় কত সালে? প্রথম প্রকাশিত হয় 1822 সালে কিন্তু এই সংবাদপত্রটা প্রথম প্রকাশিত হয়। এবার সংবাদপত্রের প্রসঙ্গ যেহেতু এসে, সংবাদপত্র থেকে তিনটে কোশ্চেন তোমাদের রিলেট করাবো, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কোশ্চেন দেবে ফার্স্ট নিউজপেপার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম নিউজ পেপার কোনটা? বা কোশ্চেন দেবে ভারতের প্রথম ইংলিশ নিউজ পেপার কোনটা? তো কি হবে? হিকির লেখা হিকিস বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট কত সালে প্রকাশিত হয়? যেহেতু ভারতের প্রথম, তো সালও মনে রাখতে হবে, 1780 খ্রিস্টাব্দে। এবার এখান থেকে সেকেন্ড কোশ্চেন যেটা দিতে পারে সেটা হলো ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার, ফার্স্ট বাংলা ভাষায় লেখা নিউজ পেপার কোনটা? তো ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার অফ ইন্ডিয়া। তো ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার নাম কি? নাম হলো সমাচার দর্পণ, সমাচার দর্পণ। কত সালে লেখা? কত সালে সম্পাদিত হয়? 1818 সালে এটা কিন্তু প্রথম প্রকাশিত হয়। এই যে দুটো পেপারের নাম লিখলাম, বা ওপরে যে পেপারের নাম লেখা আছে মিরাটুল আকবর, এই তিনটে পত্রিকাই কিন্তু সাপ্তাহিক পত্রিকা ছিল, অর্থাৎ উইকলি পত্রিকা ছিল। তাই এখান থেকে কোশ্চেন দেবে যে তোমাদের ফার্স্ট ডেইলি বেঙ্গলি নিউজ পেপার অফ ইন্ডিয়া। তো কি হবে সেটা? সংবাদ প্রভাকর। এই সংবাদ প্রভাকর প্রকাশিত হয় কবে? 1831 সালে। কে এর সম্পাদক ছিলেন? সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্তা। এবার এখানে এই কোশ্চেনে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ যেহেতু এসে, রাজা রামমোহন রায় থেকে কিছু ফ্যাক্ট তোমাদের এখান থেকে রিলেট করাবো, যে ফ্যাক্টগুলো থেকে বহুবার এক্সামে কোশ্চেন এসেছে। তাই এখানে তোমরা হেডিং করো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় থেকে ফার্স্ট যেটা রিলেট করবে সেটা হলো, ইনি 1817 সালে, এখান থেকে বহু কোশ্চেন দিয়েছে, তো কোশ্চেনগুলো আমি পরপর বলে দিচ্ছি। 1817 সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন। হিন্দু কলেজকে ইংলিশে HINDU নয়, HINDOO, হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন, বা প্রতিষ্ঠার সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন বা প্রতিষ্ঠা করেন। তো কোশ্চেন দেয় হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেননি কে? তাহলে এখানে জানতে হবে যে হিন্দু কলেজের প্রতিষ্ঠার সাথে কে কে যুক্ত ছিলেন। তো তিনজন ব্যক্তি যুক্ত ছিলেন। একজন হলেন রাজা রামমোহন রায়,
ফাউন্ডার, আমি এখানে লিখছি ফাউন্ডার, হিন্দু কলেজের ফাউন্ডার, হিন্দু কলেজের ফাউন্ডার কে কে ছিলেন? রাজা রামমোহন, রাজা রামমোহন রায়। এনার সাথে ছিলেন ডেভিড হেয়ার, ডেভিড, এনার সাথে ছিলেন ডেভিড হেয়ার, ডেভিড হেয়ার এবং আরেকজন ছিলেন আলেকজান্ডার ডাফ, আলেকজান্ডার, আলেকজান্ডার ডাফ। এরা তিনজনে মিলে এই হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন। তো কোশ্চেন দেবে তোমাদের এক্সামে যে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়েছিল কবে, তো অ্যান্সার হবে 1817 সালে। বিশেষ না হলে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো, দেখতে পাবে যে বহুবার এই কোশ্চেন দিয়েছে যে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়েছিল কবে। হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1817 সালে। কোথায় এই হিন্দু কলেজটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দু কলেজ আশা করি প্রত্যেকেই চেনো, যারা কলকাতার কলকাতা বা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা বা দক্ষিণ চব্বিশ পরগনা হোক না কেন, মানে কলকাতার আশেপাশে যারা বাসিন্দা তারা একটা জায়গার নাম ভালোভাবে শুনে দেখেছো। যখন ইনি তোমাদের কোনো না কোনো নতুন বইয়ের প্রয়োজন হয়, তোমরা কলেজ স্ট্রিটের নাম শুনেছো, তো সেই কলেজ স্ট্রিটে অবস্থিত, কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিট কোথায়? কলকাতা, কলেজ স্ট্রিট কলকাতাতে অবস্থিত এই হিন্দু কলেজ। তো হিন্দু কলেজের নাম হয়তো এখন শুনে থাকবে না, কারণ হিন্দু কলেজের নাম চেঞ্জ হয়ে গেছে। কত সালে চেঞ্জ হয়েছে হিন্দু কলেজের নাম? 1855 সালে কিন্তু হিন্দু কলেজের নাম চেঞ্জ হয়েছে। নাম চেঞ্জ হয়েছে কি, এখন বর্তমানে নাম হয়ে গেছে প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজ। তো কলেজ স্ট্রিটের মধ্যে যে প্রেসিডেন্সি কলেজটা দেখতে পাও, সেই কলেজটারই প্রাচীন নাম ছিল হিন্দু কলেজ, যেটা রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার বা আলেকজান্ডার ডাফ তিনজন মিলে প্রতিষ্ঠা করেছিলেন। তাই কোশ্চেন দিয়েছিল হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা নন কে, তো তার মধ্যে তিনজনের নাম ছিল, আরেকজনের নাম অড নাম ছিল, তো সেটাই কিন্তু তোমাদের অ্যান্সার লিখতে হয়েছিল। এবার এখানে রাজা রামমোহন রায় থেকে সেকেন্ড কোশ্চেন রিলেট করো, এটা এর আগের দিনের ক্লাস কিংবা তার আগের দিনের ক্লাসে সম্ভবত পড়িয়েছি। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রহ্ম সমাজ, তো ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজা রামমোহন রায়। কত সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, তো 1818 সালে। এছাড়া ইনি এরকম ব্রহ্ম সমাজের মতো আরেকটা সভার প্রতিষ্ঠা করেছিলেন, সেটা কি? আত্মীয় সভা। আত্মীয় সভা তিনি কবে প্রতিষ্ঠা করেন? 1815 সালে আত্মীয় সভা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। রাজা রামমোহন রায়ের একটা পত্রিকায় এক্ষুনি বললাম কি, মিরাটুল আকবর। এছাড়া এনার আরেকটা সাপ্তাহিক পত্রিকা আছে, আরেকটা উইকলি পেপার আছে, উইকলি নিউজ পেপার। তার নাম কি? তার নাম হলো সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদী। তো বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন বা কে চালু করেছিলেন? রাজা রামমোহন রায়। কত সালে? 1819 সালে তিনি এটাকে চালু করেছিলেন। রাজা রামমোহন রায় থেকে আরেকটা কোশ্চেন তোমরা দেখে থাকবে, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, সেটা কি? সেটা হলো সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা কে রদ করেছেন? সতীদাহ প্রথা। তো সতীদাহ প্রথাটাকে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের মদতে সতীদাহ প্রথাটাকে কিন্তু রদ করেছিলেন। আমি কিন্তু বলিনি যে সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় রদ করেছেন, বলেছি 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সহযোগে তিনি কিন্তু এই সতীদাহ প্রথাটাকে তুলে দিয়েছিলেন, রদ করেছিলেন। এবার এখান থেকে সতীদাহ প্রথা কি করেছিলেন? সতীদাহ প্রথা তুলে দিয়েছিলেন, অর্থাৎ রদ করেছিলেন। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো রাজা রামমোহন রায় থেকে, সেটা হলো এই যে বারবার বলছি রাজা রামমোহন রায়, কি বলছি? রাজা রামমোহন রায়। তো এই রাজা রামমোহন রায়ের যে এই যে রাজা যে উপাধিটা, এই রাজা উপাধি কে দিয়েছিলেন? তো রাজা উপাধি দেন কে? রাজা উপাধি দেন দ্বিতীয় আকবর বা আকবর দ্বিতীয়, দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়ের এই উপাধিটা দিয়েছিলেন।
এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ভারতের রেনেসাঁসের জনক কাকে বলা হয়? ভারতের রেনেসাঁসের ভারতে রেনেসাঁস রেনেসাঁসের জনক, ফাদার অফ রেনেসাঁস ইন ইন্ডিয়া কাকে বলা হয়? অফ ইন্ডিয়া বলা হয় রাজা রামমোহন রায়কে। তো এই ফ্যাক্টগুলো রাজা রামমোহন রায়ের ওপর থেকে অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই কোশ্চেন থাকবে। চলে আসো পরের কোশ্চেন, কোন আইন দ্বারা মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী গৃহীত হয়েছিল? তো পৃথক নির্বাচন মণ্ডলী গৃহীত হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এর দ্বারা। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই আইনটা অন্য আরেকটা নামে পরিচিত, সেটা কি? মরলে মিন্টো মরলে মরলে মিন্টো সংস্কার আইন। সংস্কার মরলে মিন্টো সংস্কার আইন 1909। তো এই আইনটা আরেকটা কি নামে পরিচিত? মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। তো সাম্প্রদায়িকতার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু করা হয় এই আইনের দ্বারা মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী গঠন করা হয়েছিল, এবং এই সময় ভাইসরয় ছিল কে? লর্ড মিন্টো। সেই কারণে লর্ড মিন্টো সাম্প্রদায়িকতার নির্বাচনের জনক বলা হয় লর্ড মিন্টোকে। আরেকটা কোশ্চেন তোমাদের দেয়, এই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে, যে মরলে মিন্টো রিফর্মস কত সালে? আরেকটা হয় চেমসফোর্ড, আরেক মরলে মিন্টো রিফর্মস, আরেকটা হলো চেমসফোর্ড রিফর্মস। তো চেমসফোর্ড রিফর্মস সেটা হয় 1919 সালে, আর মরলে মিন্টো যেটা এক্ষুনি বললাম সেটা হয় 1909 সালে। আচ্ছা, মুসলিমদের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করাবো, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়? মুসলিম লীগের প্রতিষ্ঠার উপর থেকে দুটো তিনটে কোশ্চেন দিয়েছে। তো মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 30 ডিসেম্বর 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে, বাংলাদেশের ঢাকা। কোথায়? বাংলাদেশের ঢাকাতে মুসলিম লীগের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। আরেকটা কোশ্চেন দেবে, মুসলিম লীগের যে প্রতিষ্ঠা হলো, এর তাহলে চেয়ারম্যান বা প্রেসিডেন্ট থাকবে। তো ফার্স্ট প্রেসিডেন্ট কে হয়েছিল? তো ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল আগা খান। স্পেসিফিক করে দিলে আগা খান তৃতীয় আগা খান কিন্তু ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেনে, 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? তো 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার হলো পশ্চিমবঙ্গের শিক্ষার হার হলো 77.08%। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর যদি কোশ্চেন দিত যে ইন্ডিয়ার শিক্ষার হার কত, তো ইন্ডিয়ার শিক্ষার হার 2011 সেন্সাস অনুযায়ী হয়ে যাবে 74.04%। এবার ইন্ডিয়ার রেসপেক্টে মেলদের শিক্ষার হার কত পুরো অল ইন্ডিয়া ওভারে, আর ফিমেলদের শিক্ষার হার কত, এই পার্সেন্টেজ দুটোও কিন্তু তোমাদের জানতে হবে। তো মেলদের পার্সেন্টেজ হার ছিল শিক্ষার হার 82.14%, এক্সাক্ট ভ্যালু জানতে হবে। আর 65.46% ছিল মহিলাদের শিক্ষার হার পুরো অল ইন্ডিয়াতে। আর এখান থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের করাবো, আর দুটো নয় আরো তিনটে কোশ্চেন করাবো। কোশ্চেন দেবে যে 2011 সেন্সাস অনুযায়ী হাইয়েস্ট লিটারেট স্টেট অফ ইন্ডিয়া 2011 সেন্সাস অনুযায়ী। তো সেটা কোন স্টেট হবে? তো সেটা হবে কেরালাতে কিন্তু সব থেকে শিক্ষিতের হার বেশি ছিল 2011 সেন্সাস অনুযায়ী। আর সব থেকে কম ছিল, অর্থাৎ একদম লোয়েস্ট লিটারেট স্টেট অফ ইন্ডিয়া 2011 সেন্সাস অনুযায়ী সেটা ছিল কোন স্টেট? সেটা ছিল বিহার রাজ্য, বিহার স্টেট। কিন্তু বর্তমানে এখনো সেন্সাস হয়নি, 2011 সেন্সাস হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের কারণে পিছিয়ে গেছে। সম্ভবত এই লোকসভা ইলেকশন হয়ে গেল, এরপরে হয়তো সেন্সাস হতে পারে। তো এই সেন্সাস যদি হয় বা লেটেস্ট যে সেন্সাস হবে, তাতে দেখবে যে বিহার কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটা কিন্তু ডেভেলপ করেছে, অনেকটা এগিয়ে গেছে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা বললাম সেটা হলো
এখান থেকে কোশ্চেন দিতে পারে যে 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সব থেকে কোন জেলা হাইয়েস্ট হাইয়েস্ট লিটারেট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোনটা? 2011 সেন্সাস অনুযায়ী অবভিয়াসলি, তো 2011 সেন্সাস অনুযায়ী পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর। এর আগের সেন্সাস মানে 2001-এর সেন্সাস অনুযায়ী কিন্তু ছিল কলকাতা সব থেকে টপে ছিল, কিন্তু সেটাকে টপকে পূর্ব মেদিনীপুর কিন্তু এই 2011 সেন্সাস অনুযায়ী সব থেকে শিক্ষাগতার দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে এগিয়ে আছে 2011 সেন্সাস অনুযায়ী। চলে আসো পরের কোশ্চেন, চন্দন গাছ কোন ধরনের বনভূমিতে দেখতে পাওয়া যায়? তো চন্দন গাছ দেখতে পাওয়া যায় ক্রান্তীয় পর্ণমোচী অর্থাৎ আর্দ্র পর্ণমোচী বনভূমিতে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আর্দ্র পর্ণমোচীর অন্যান্য যে উদ্ভিদগুলো, একটা তো হলো চন্দন, লিখছি না সেটা, চন্দন আছে, শাল আছে, শাল থাকবে সেখানে শিমুল গাছ, শিমুল, সেগুন, তারপর অর্জুন গাছ, পলাশ গাছ, মহুয়া গাছ ইত্যাদি গাছ হলো আর্দ্র পর্ণমোচী বনভূমিতে থাকা গাছ বা আর্দ্র পর্ণমোচী বনভূমির থাকা গাছের উদাহরণ। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? তো ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায়? শ্রীরামপুরে কিন্তু স্থাপিত হয়। কত সালে স্থাপিত হয়েছিল? 1832 সালে কিন্তু স্থাপিত হয়েছিল ভারতের প্রথম কাগজ কল। রিষড়াতে কি হয়েছিল? রিষড়াতে ভারতের প্রথম চট কল, এখানে লিখে নাও, ভারতের প্রথম চট কল কোথায় তৈরি হয়েছিল? তৈরি হয়েছিল রিষড়াতে। কত সালে সেটা? 1855 সালে। নেপানগরটা নিউজ প্রিন্টের জন্য প্রসিদ্ধ। কোশ্চেন দেবে যে নেপানগর কিসের জন্য প্রসিদ্ধ? নিউজ প্রিন্টের জন্য প্রসিদ্ধ। নিউজ প্রিন্টের জন্য ফেমাস হলো কোনটা? নেপানগর। আর ফোর্ট গ্লস্টার, এটাও কিন্তু তোমাদের পড়িয়েছি। ভারতের প্রথম কাপড় কল, ভারতের প্রথম, যদি কোশ্চেন দেয় যে ভারতের প্রথম কাপড় কল কোথায় স্থাপিত হয়েছিল, তো সেটা হবে কলকাতা থেকে কিছু দূরত্বের মধ্যে অবস্থিত ফোর্ট গ্লস্টারে ভারতের প্রথম কাপড় কল এস্টাবলিশ হয় কত সালে? 1818 সালে। তাহলে প্রথম চটকল রিষড়াতে, প্রথম কাগজ কল শ্রীরামপুরে, আর প্রথম কাপড় কল কোথায়? ফোর্ট গ্লস্টারে অবস্থিত। এই লাস্ট তিনটে যেগুলো বললাম, এই লাস্ট তিনটে থেকে কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই তিনটের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে যে কোনটা কাগজ কল, কোনটা কাপড় কল আর কোনটা চটকল। তো চটকল হলো রিষড়া, ফোর্ট গ্লস্টারে হলো কাপড় কল, আর শ্রীরামপুরে হলো কি? কাগজ কল। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থান থেকে ভারত সরকার সর্বাধিক জোয়ার ভাটা থেকে শক্তি উৎপন্ন করার পরিকল্পনা করেছে? তো এটা পরিকল্পনা করেছে অবভিয়াসলি গুজরাট উপকূলে। তো গুজরাট উপকূলে খামবাত যে উপসাগর অর্থাৎ কাম্বে উপসাগর, সেই কাম্বে উপসাগর থেকে পরিকল্পনাটা করা হয়েছে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কাম্বে উপসাগর বা অনেক জায়গায় থাকবে খামবাত উপসাগর, তো যেটাই থাকুক না কেন অ্যান্সার কিন্তু হবে এটাই, যে কাম্বে বা খামবাত উপসাগর। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন স্রোতটি একটি শীতল স্রোতের উদাহরণ? আচ্ছা, এখানে ফার্স্টে আমি কিছু উষ্ণ স্রোত যেগুলো এক্সামে বহুবার দিয়েছে, কিছু উষ্ণ স্রোত আর কিছু শীতল স্রোত এখানে লেখাবো, কিছু উষ্ণ আর কিছু শীতল স্রোত। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই টাইপের কোশ্চেন এখান থেকে দেবে। তো উষ্ণ স্রোতের মধ্যে লেখো ফার্স্টে খুরোশীয় স্রোতকে ইংলিশে বলা হয় কি? কারেন্ট। তো খুরোশীয় কারেন্ট। নেক্সট লেখো ফ্লোরিডা কারেন্ট।
নেক্সট লেখো গালফ স্ট্রিম। গালফ স্ট্রিম, আশা করি অ্যান্সার কি হবে বুঝতে পেরেছো, কারণ উষ্ণ স্রোত তিনটে আমি বলে দিলাম, কোশ্চেন জানতে চাইছে শীতল স্রোত, তো অ্যান্সার হয়ে যাবে ল্যাব্রাডর কারেন্ট হলো শীতল স্রোতের উদাহরণ, অপশন ডি এর সঠিক অ্যান্সার। এছাড়া এখান থেকে আরো একটা লিখে নাও, আচ্ছা আরো দুটো লিখে নাও এখান থেকে। নরওয়েয়ান মানে নরওয়ের পাশে নরওয়েজিয়ান কারেন্ট, নরওয়েজিয়ান কারেন্ট আরেকটা লিখে নাও উষ্ণ স্রোতের মধ্যে, এখান থেকে র্যানেল কারেন্ট, র্যানেল কারেন্ট। শীতল স্রোতের উদাহরণের মধ্যে একটা তো ল্যাব্রাডর স্রোত হয়ে গেল, সেটা আর লিখছি না। লেখো যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে হামবোল্ট, হামবোল্ট কারেন্ট, হামবোল্ট কারেন্ট। আরেকটা লিখে নাও সোমালি কারেন্ট, সোমালি কারেন্ট। আরেকটা হলো ল্যাব্রাডর কারেন্ট। তো কিছু উষ্ণ স্রোত কিছু শীতল স্রোত বলে দিলাম ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো পূর্বঘাট পর্বতমালা মানে ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো জিন্দাগাড়া এই যে শৃঙ্গটা, জিন্দাগাড়া শৃঙ্গটা আর হাইট কত, হাইটটাও তোমাদের জানতে হবে। হাইটটা হলো 1690 মিটার হলো এর হাইট। কলসুবাই, কলসুবাই থেকে যদি কোশ্চেন দেয় যে হাইয়েস্ট, যেমন এটা বললাম হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট, তো যদি কোশ্চেন দেয় যে হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট, হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে কলসুবাই। কলসুবাইয়ের হাইট কত? কলসুবাইয়ের হাইট হলো কলসুবাইয়ের হাইট হলো 1646 মিটার, 1646 মিটার হলো কলসুবাইয়ের হাইট। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় যে হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের সব থেকে উচ্চতম শৃঙ্গের নাম কি? হাইয়েস্ট, হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের সব থেকে উচ্চতম শৃঙ্গের নাম কি? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আনাইমুদি, আনাইমুদি। যেহেতু দক্ষিণ ভারতের এটা সর্বোচ্চ শৃঙ্গ, তো এর হাইটটাও তোমাদের মনে রাখতে হবে, এর হাইট হলো 2695 মিটার। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে, দক্ষিণ ভারতে যেহেতু চলে আসলাম, এখান থেকে কোশ্চেন দেবে যে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অর্থাৎ হাইয়েস্ট পিক অফ, হাইয়েস্ট পিক অফ নীলগিরি। আচ্ছা নীলগিরি থেকে আরেকটা কোশ্চেন তোমরা খাতায় নোট ডাউন করে নাও, আমি মুখে বলে দিচ্ছি। কোশ্চেন দেয় যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে? তো মিলিত হয়েছে নীলগিরি পর্বতে, কিন্তু এসে মিলিত হয়েছে। এবং এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদা বেতা। এর হাইট না মনে রাখলেও হবে, শুধুমাত্র মনে রাখবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদা বেতা। আচ্ছা সর্বোচ্চ শৃঙ্গের প্রসঙ্গ যেহেতু এসছে, আচ্ছা মহেন্দ্রগিরির হাইট কত? মহেন্দ্রগিরির হাইট হলো 1501 মিটার হলো মহেন্দ্রগিরির হাইট। অনেকে ভুল করে, এই পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? মহেন্দ্রগিরি মেনে চলে আসে, অ্যান্সার হয়ে যায় ভুল। মাথায় রাখবে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া, যার হাইট হলো 1690 মিটার। তো এখানে সর্বোচ্চ শৃঙ্গের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে আরো দুটো তিনটে কোশ্চেন তোমাদের রিলেট করাবো। একটা কোশ্চেন দেবে যে হাইয়েস্ট, হাইয়েস্ট পিক অফ, হাইয়েস্ট পিক অফ দি ওয়ার্ল্ড, হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড কি হবে? মাউন্ট এভারেস্ট, প্রত্যেকেই জানি মাউন্ট এভারেস্ট। এর হাইট কত? 8848.86 মিটার হলো এর হাইট, এক্সাক্ট হাইট কিন্তু মনে রাখবে। এই মাউন্ট এভারেস্টকে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে।
নেপালে এই মাউন্ট এভারেস্টকে কি বলা হয়? নেপালে মাউন্ট এভারেস্টকে বলা হয় সাগর মাথা নামে পরিচিত। এখান থেকে কোশ্চেন দেবে যে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া কোনটা? বর্তমানে ভারতের হাইয়েস্ট পিক কোনটা? সেটা হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হলো বর্তমানে ভারতের হাইয়েস্ট পিক। এর হাইট কত? এর হাইটটাও তোমাদের মুখস্থ রাখতে হবে। কিভাবে মনে রাখবে? 85-86 মিটার হলো এর হাইট, কাঞ্চনজঙ্ঘার হাইট। এবার যদি কোশ্চেন দেয় যে অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে গডউইন অস্টিন অর্থাৎ কেটু। কেটু বর্তমানে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পিওকের মধ্যে অবস্থিত। সেই কারণে এখন যদি কোশ্চেন দেয় যে এখন ভারতের যেহেতু পিওকে ভারতের এখন অংশ নয়, সেটা পাক অধিকৃত একটা জমি, তো সেই কারণে এখন যদি কোশ্চেন দেয় যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তখন অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু অখণ্ড ভারত যদি বলে দেয়, অখণ্ড ভারত মানে কি? আফগানিস্তান, পাকিস্তান, এদিকে অখণ্ড ভারতের মধ্যে মায়ানমার, এই সমস্ত এরিয়াগুলো কিন্তু অখণ্ড ভারতের একটা কিন্তু অংশ ছিল। তো অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, আর যেদিন আমরা পিওকে আবার পুনরায় দখল করব, তখন বলবো যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কেটু বা গডউইন অস্টিন, যেটা বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। কেটু বা গডউইন অস্টিন হলো, যদি কোশ্চেন দেয় যে সেকেন্ড হাইস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, তখন অ্যান্সার হয়ে যাবে কেটু বা গডউইন অস্টিন। আর অখণ্ড ভারতের বললেও তখনও হবে কেটুইন বা গডউইন অস্টিন। আর শুধু ভারত বললে তখন অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। এবার এখান থেকে রিলেট করা আমাদের পশ্চিমবঙ্গে হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, তার নাম কি? তার নাম হলো সান্দাকফু। সান্দাকফু কোথায় অবস্থিত? এটা অবস্থিত দার্জিলিং এ অবস্থিত। হাইট কত? 36 মিটার অবস্থিত, সরি 36 মিটার হলো সান্দাকফুর হাইট। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে? সম্ভবত জাস্ট এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছিলাম অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে। তো অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে বলা আছে আর্টিকেল নাম্বার 76-এ বলা আছে। বর্তমানে অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছেন অ্যাট প্রেজেন্ট? তো অ্যাট প্রেজেন্ট ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন, তার নাম হলো আর ভেঙ্কাটা রামানি। আর ভেঙ্কাটা রামানি বর্তমানে অ্যাটর্নি জেনারেলের প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। অ্যাটর্নি জেনারেলের পরবর্তী পদ হলো, সেটা হলো সলিসিটার জেনারেল। আচ্ছা, এই অ্যাটর্নি জেনারেলের কাজ কি? অ্যাটর্নি জেনারেলের কাজ হলো ইনি ভারতের সর্বোচ্চ কিন্তু আইনকর্তা, অর্থাৎ ভারত সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো যদি সমস্যা হয়, তো সেটাকে সমাধান করবে কে, বা সেটা পরামর্শ কে দেবে? আইনত পরামর্শ দেবে এই অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেলের পরবর্তী পদ যেটা হয়, সেটা হলো সলিসিটার জেনারেল। তো কোশ্চেন দেবে যে সলিসিটার জেনারেল পদে কে নিযুক্ত আছেন বর্তমানে? তো সলিসিটার পদে নিযুক্ত আছেন, অর্থাৎ দেশের দ্বিতীয় সর্বোচ্চ আইনজ্ঞ বা আইনকর্তাকে, তো সেটাকেই বলা হয় সলিসিটার জেনারেল। তো সেই পদে নিযুক্ত আছেন এখন বর্তমান তুষার মেহতা। কে আছেন? তুষার মেহতা। এবার এটা যেমন বললাম যে ইনি সেন্ট্রালের, অর্থাৎ ইনি কিন্তু দেশের সর্বোচ্চ আইনকর্তা, তেমনি কিন্তু আরেকজন আইনকর্তা থাকে রাজ্যের। তো রাজ্যের সর্বোচ্চ আইনকর্তা, রাজ্যের আরেকজন হয় কি? রাজ্যের সর্বোচ্চ আইনজ্ঞ বা আইনকর্তা, মানে রাজ্যের যত ঝামেলা হয় ইনি কিন্তু মেটান, মানে রাজ্য সরকারের, রাজ্যের না, রাজ্য সরকারের সরকারিভাবে যে সমস্ত ঝামেলাগুলো আইনত ঝামেলা হয় সেগুলো মেটানকে এই রাজ্যের আইনকর্তা। এনাকে কি বলা হয়? এনাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল বলা হয়। তো এই অ্যাডভোকেট জেনারেলের ব্যাপারটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? যেমন অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে আর্টিকেল নাম্বার 76-এ। তো অ্যাডভোকেট জেনারেলের কথা বলা আছে, প্রত্যেক রাজ্যেই কিন্তু অ্যাডভোকেট জেনারেল থাকেন, তো অ্যাডভোকেট জেনারেলের কথা বলা আছে আর্টিকেল নাম্বার 165-তে। এবার এখানে তোমাদের জানতে হবে আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বর্তমান অ্যাডভোকেট জেনারেল পদে কে নিযুক্ত আছেন? তো তার নাম হলো কিশোর দত্ত বর্তমানে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত আছেন।
এবার এখানে বাকি অপশনগুলো দেখো, এখানে বলা হয়েছে যে আর্টিকেল নাম্বার 148। তো আর্টিকেল নাম্বার 148 কিসের সাথে সম্পর্কিত? ক্যাগ, CAG, ক্যাগের সাথে সম্পর্কিত। ক্যাগের ফুল ফর্ম কি? ক্যাগের ফুল ফর্ম হলো কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বর্তমানে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে কে নিযুক্ত আছেন? গিরিশ চন্দ্র মুর্মু। তো শর্টে লিখছি GC মুর্মু, ফুল ফর্ম তোমরা খাতায় কিন্তু লিখে নেবে, গিরিশ চন্দ্র মুর্মু। এবার অনেক সময় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে আরেকটা জায়গাতে, সেটা হলো এই ক্যাগের মতো আরেকটা ওয়ার্ড আছে এর আশেপাশেই, সেটা হলো CGA। এই CGA এর ফুল ফর্ম কি? CGA এর ফুল ফর্ম হলো C ফর হলো কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। তো এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, এবং ফার্স্ট অপশানে দিয়ে দেবে CGA, বর্তমান CGA কে ফার্স্ট অপশানে দিয়ে দেবে GC মুর্মু, সেকেন্ড অপশানে দেবে আর ভেঙ্কটরমণী, এবং থার্ড অপশানে দেবে সঠিক অ্যান্সার, সেটা কি? সেটা হলো SS দুবে, নট শিবম দুবে। শিবম দুবে এখন ক্রিকেট বিশ্বকাপে তিনি চান্স পেয়েছেন, ইন্ডিয়ার হয়ে খেলছেন। তো SS দুবে সেখান থেকেও রিলেট করে রাখতে পারো, মনে রাখা সহজ উপায়। তো বর্তমান CGA হলেন SS দুবে বা শিবম দুবে, এইভাবে মনে রাখতে পারো। তো চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনে এখানে দেখো যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে কি বলা হয়? তো গত বছর পঞ্চায়েতের ইলেকশন যখন হয়ে গেছে, তখন তোমরা ভালোভাবে খেয়াল করেছো যে ব্যালটে তিনটে ভোট দিতে হয়েছিল। তিনটে ভোট কি কি আমরা সহজ বাংলা জানতাম, একটা প্রধানের ভোট, আরেকটা ব্লকের ভোট, আরেকটা হলো কি জেলা পরিষদের ভোট। তো সেটাই হলো ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তো ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে কি বলা হয়? জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে বলা হয় সভাধিপতি বলা হয়। তো এবার এই যে তিনটে রাজ ব্যবস্থা বললাম, এই তিনটে রাজ কি কি? একটা গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট দিয়েছো তোমরা, যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকো তারা আসলে তারা এই জিনিসটা রিলেট করতে পারবে। তো পঞ্চায়েতের যাদের ভোট দিয়েছো, সে জেতার পরে কি হবে? পঞ্চায়েত প্রধান হবে। তো গ্রাম পঞ্চায়েতের যদি কোশ্চেন দেয়, এখান থেকে যদি কোশ্চেনটা দিত যে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তাকে কি বলা হয়? প্রধান। এরপর গ্রাম পঞ্চায়েতের পরে তোমরা যেটা ব্লক হিসেবে জানতে, ব্লক সভাপতি বলা হতো। তো ব্লক রেঞ্জে যিনি থাকবে বা একে বলা হতো কি? পঞ্চায়েত সমিতি। কি বলা হতো? পঞ্চায়েত সমিতি। তো পঞ্চায়েত সমিতির যিনি প্রধান হবে তাকে কি বলা হয়? সভাপতি। আর জেলা পরিষদের যিনি প্রধান হন, জেলা পরিষদের যিনি প্রধান হবেন তাকে বলা হয় কি? সভাধিপতি। এবার এই জিনিসটা কিভাবে হচ্ছে একটা ছোট ডায়াগ্রাম ভাবে আমি এখানে দেখাচ্ছি। জেলা পরিষদ কিন্তু সর্বেসর্বা থাকবেন এই জেলা পরিষদের আন্ডারে থাকবে কতগুলো? কি থাকবে? পঞ্চায়েত সমিতি। আমি এখানে ব্লক লিখছি। ব্লক ধরো এখানে তিনটে ব্লক আছে, এবার এই প্রত্যেকটা ব্লকের আন্ডারে থাকবে এরকম 4টে 5টা বা 6টা 7টা করে গ্রাম পঞ্চায়েত। এখানে কটা থাকবে? 4টে 5টা করে গ্রাম পঞ্চায়েত থাকবে। তো এইভাবে কিন্তু ত্রিস্তরীয় ভাবে ডিস্ট্রিবিউশন হয় কিসে? পঞ্চায়েতি রাজ ইলেকশনে। এবার এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ যে ইলেকশন, এর উপর থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। এখান থেকে কোশ্চেন দেয়, এই যে পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা সুপারিশ কোন কমিটির দ্বারা করা হয়েছিল, বা পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কবে লাগু করা হয়েছিল? তো এগুলো প্রত্যেকটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো ফার্স্টে এখানে হেডিং করো পঞ্চায়েতি রাজ সিস্টেম। পঞ্চায়েতি রাজ সিস্টেম।
পঞ্চায়েতি রাজ সিস্টেম এটা আনা হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে? 73তম সংশোধনীর মাধ্যমে, 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তোমরা যদি 2023 সালে প্রথম দিকে যে রেলের গ্রুপ ডি এর প্রিলি এক্সাম হয়েছিল সেখানে যদি খেয়াল করে থাকো, এই পঞ্চায়েতি রাজ আর মিউনিসিপ্যালিটির এই যে অ্যামেন্ডমেন্টটা, এটা সংশোধনীটা বহুবার রিপিটেড ভাবে কিন্তু বিভিন্ন শিফটে এক্সামে দিয়েছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কত সালে হয়েছিল? 1992 সালে হয়েছিল। কোশ্চেন দেবে পঞ্চায়েতি রাজ সিস্টেমের মধ্যে কতগুলো সাবজেক্ট এর কথা উল্লেখ করা আছে? তো 29টা সাবজেক্টের কথা উল্লেখ করা আছে। পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কত নম্বর শিডিউলে বলা আছে? তো 11th শিডিউল, 11 শিডিউলে বলা আছে। পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কত নম্বর পার্টে আলোচনা করা আছে? তো পার্ট নম্বর 9 এর মধ্যে কিন্তু আলোচনা করা আছে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা। পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কত নম্বর আর্টিকেলের মধ্যে উল্লেখ করা আছে? তো আছে আর্টিকেল 243 থেকে 243 ও এর মধ্যে কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেমের ব্যাপারে কিন্তু উল্লেখ করা আছে। এবার এখান থেকে কোশ্চেন দেবে, এই যে এক্ষুনি বললাম ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপর থেকে 5টা কমিটি আছে। 5টা কমিটি কি কি বলেছে, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তার মধ্যে ফার্স্ট রিলেট করো, বলবন্ত রায় মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি। সেকেন্ড, দুটো করে করাচ্ছি। সেকেন্ড হলো অশোক মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি। তো বলবন্ত রায় মেহতা কমিটি কি বলেছিল? বলেছিল ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা, অর্থাৎ থ্রি টায়ার পঞ্চায়েতি রাজ, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ বলতে কি কি? এক্ষুনি বললাম, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। তো ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজের ব্যাপারে সুপারিশ করেছিল কে? বলবন্ত রায় মেহতা কমিটি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো। আর অশোক মেহতা কমিটি কি করেছিল? টু টায়ার মানে দ্বিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ব্যাপারে সুপারিশ করেছিল। 3 নম্বর কমিটি কি? 3 নম্বর কমিটি হলো জিভিকে রাও কমিটি। কি বলেছে যে জেলা পরিষদ, এক্ষুনি বললাম যে জেলা পরিষদ সর্বেসর্বা, জেলা পরিষদ হলো সর্বোপরি। এটা কে বলেছে? এটা বলেছে জিভিকে রাও সর্বোপরি। এটা বলেছে কে? বলেছে জিভিকে রাও কমিটি। এরপর রিলেট করো দুটো, এম সিংভি কমিটি, এল এম সিংভি কমিটি। আরেকটা কমিটি এখান থেকে রিলেট করো, পি কে ঠুঙ্গান কমিটি। তো এল এম সিংভি কমিটি কি করেছিল? পঞ্চায়েতি যে রাজকে সাংবিধানিক দরজা দিয়েছিল, পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক দরজা দেওয়ার কথা বলেছিল কে? বলেছিল এল এম সিংভি কমিটি। আর পি কে ঠুঙ্গান কমিটি কি বলেছে? বলেছে যে এই যে পঞ্চায়েতের যে ইলেকশনটা হচ্ছে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর, এই পঞ্চায়েতের ইলেকশন অফ পঞ্চায়েত, এটা বলেছে, এটার সুপারিশ করেছে কে? ইলেকশন অফ পঞ্চায়েত, এটার সুপারিশ করেছে কে? সুপারিশ করেছে পি কে ঠুঙ্গান কমিটি। তো এই 5টা কমিটি পঞ্চায়েতি রাজ সিস্টেমের উপর থেকে অবশ্যই মাথায় রাখবে। 5টাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো বলবন্ত রায় মেহতা আর অশোক মেহতা কমিটি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন দেখা গিয়েছে যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কে সুপারিশ করেছে? অ্যান্সার হবে বলবন্ত রায় মেহতা কমিটি। আর দ্বিস্তরীয় কে? অশোক মেহতা কমিটি। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো পঞ্চায়েতি রাজের ব্যাপারে, যেহেতু এখানে আলোচনা করলাম, এখান থেকে রিলেট করো মিউনিসিপ্যালিটির কথা। তো মিউনিসিপ্যালিটির কথা উল্লেখ করা হয়েছে মিউনিসিপ্যালিটিস। এটা কততম সংশোধনের মাধ্যমে বলা হয়েছে? এর জাস্ট পরবর্তী সংশোধন 74th অ্যামেন্ডমেন্টের দ্বারা
কত সালে হয়েছিল? এই একই সালেই 1992 সালেই হয়েছিল। এবং এই যে মিউনিসিপ্যালিটির মধ্যে কতগুলো সাবজেক্ট এর কথা উল্লেখ করা আছে? 18টা সাবজেক্টের কথা উল্লেখ করা আছে। মিউনিসিপ্যালিটি কত নাম্বার পার্টে উল্লেখ করা হয়েছে? তো এটাও পার্ট 9-এর এ ক্লাসের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে। মিউনিসিপ্যালিটি কত নম্বর আর্টিকেলে বলা আছে মিউনিসিপ্যালিটির ব্যাপারে? তো বলা আছে জাস্ট পঞ্চায়েতের পর, মিউনিসিপ্যালিটির ব্যাপারে বলা আছে জাস্ট পঞ্চায়েতের পর, অর্থাৎ 243-এর ও পর্যন্ত ছিল কি পঞ্চায়েত। তো ও এর পরে কি? ও এর পরে হলো পি। তো 243-এর পি থেকে 243-এর জেড জি পর্যন্ত কিন্তু মিউনিসিপ্যালিটির ব্যাপারে উল্লেখ করা আছে। এবং কত নম্বর শিডিউলে এর উল্লেখ আছে? 12 নম্বর শিডিউল, 12 শিডিউলে কিন্তু মিউনিসিপ্যালিটির ব্যাপারে উল্লেখ করা আছে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। রাষ্ট্রের নীতি নির্দেশকমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বহুবার পড়িয়েছি, নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখান থেকে রিলেট করো যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো রিলেট করাবো। আমেরিকা, ইউএসএর সংবিধান থেকে আমরা কি কি জিনিস নিয়েছি? তো ইউএসএর সংবিধান থেকে আমরা যেটা নিয়েছি সর্বপ্রথম সেটা হলো পিরাম্বেলের কনসেপ্ট নিয়েছি আমরা আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে আমরা নিয়েছি ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার, এটা নিয়েছি আমরা আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে আমরা নিয়েছি জুডিশিয়াল রিভিউ নিয়েছি আমরা আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে আমরা নিয়েছি যে প্রেসিডেন্টকে তাড়ানোর যে পদ্ধতি, অর্থাৎ ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্টকে তাড়ানোর পদ্ধতি আমরা নিয়েছি আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে আমরা নিয়েছি ভাইস প্রেসিডেন্টের যে পোস্ট অফ ভাইস প্রেসিডেন্টের যে পোস্ট হয় সেটা আমরা নিয়েছি কোথা থেকে? আমেরিকার সংবিধান থেকে। এখান থেকে এবার পরবর্তী রিলেট করো ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটেনের সংবিধান থেকে যেটা নিয়েছি, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে সিঙ্গেল সিটিজেনশিপ, এটা নিয়েছি কোন দেশের সংবিধান থেকে? নিয়েছি আমরা ব্রিটেনের সংবিধান থেকে, অর্থাৎ ইউকের সংবিধান থেকে। এছাড়া আরেকটা জিনিস নিয়েছি দ্বিকক্ষীয়, পার্লামেন্টের যে দ্বিকক্ষীয়, অর্থাৎ ইংলিশে বলা হয় বাইক্যামেরালিজম, বাংলাতে বলা হয় দ্বিকক্ষীয়, এটা আমরা নিয়েছি ইউকের সংবিধান থেকে। এছাড়া এখান থেকে রিলেট করো প্রিয়াম্বেলের যে কনসেপ্ট, এখানে বললাম না প্রিয়াম্বেল থেকে কোশ্চেনটা বহুবার দিয়েছে, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমেরিকা মেনে চলে আসে। প্রিয়াম্বেলের কনসেপ্ট এক্ষুনি বললাম কি আমেরিকার সংবিধান থেকে নিয়েছি, কিন্তু প্রিয়াম্বেলের যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, অর্থাৎ প্রস্তাবনার যে ল্যাঙ্গুয়েজ, সেটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এছাড়া অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা নিয়েছি কনকারেন্ট লিস্ট আমরা নিয়েছি। আচ্ছা, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু নোট করাচ্ছি। এছাড়া আরও কিছু জিনিস কিন্তু নেওয়া হয়েছে, সব কিছুই কিন্তু মনে রাখার দরকার নেই। তো সব কিছু থেকে এক্সামে আসে না, যেগুলো আসে বহুবার সেগুলোই কিন্তু এখানে রিলেট করা হচ্ছে। তো এখান থেকে এবার দেখো কানাডা থেকে আমরা কি নিয়েছি? কানাডা থেকে নিয়েছি যে প্রত্যেকটা রাজ্যে যে রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর্স বাই দ্য সেন্ট্রালের দ্বারা যে প্রত্যেকটা স্টেটে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে, সেটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? কানাডার সংবিধান থেকে। জার্মানির সংবিধান থেকে আমরা কি নিয়েছি? জার্মানি
তো জার্মানির সংবিধান থেকে আমরা নিয়েছি ইমার্জেন্সি। আমাদের যে তিনটে ইমার্জেন্সি আছে 352, 356 এবং 360 নম্বর ধারাতে, অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি, এটা নিয়েছি কোন দেশের সংবিধান থেকে? নিয়েছি আমরা জার্মানির সংবিধান থেকে। ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে, অস্ট্রেলিয়ার থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, এবং এরপর যেটা লিখছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, রাশিয়া বা অপশানে থাকে ইউএসএসআর। তো রাশিয়া বা ইউএসএসআর এর সংবিধান থেকে আমরা নিয়েছি কি? ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ আমাদের মৌলিক কর্তব্য, যেটা আর্টিকেল নাম্বার 51 বা তোমাদের পার্ট 4 এর এতে আছে, এবং যেটা 42তম সংশোধনীতে অ্যাড হয়েছিল ভারতের সংবিধানে। এবং কটা অ্যাড হয়েছিল? 10টা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছিল, কিন্তু বর্তমানে 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে, অর্থাৎ 11 নম্বর ফান্ডামেন্টাল যে ডিউটিটা সেটা অ্যাড হয়েছে কবে? 86তম সংশোধনীর মাধ্যমে। দরকার পড়লে যেটা মুখে বললাম সেটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। এবার এখান থেকে লাস্ট আরেকটা কান্ট্রি লেখো, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে আমরা কি নিয়েছি? নিয়েছি প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা যদি পার্লামেন্ট মনে করে যে তাতে অ্যামেন্ডমেন্ট করতে হবে, তাতে সংশোধনী করতে হবে, সেই যে প্রসেসটা সেটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? সাউথ আফ্রিকার সংবিধান থেকে। অর্থাৎ প্রসিডিওর 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 অফ অ্যামেন্ডমেন্ট of Indian Constitution of Indian Constitution। চলে আসো পরের কোশ্চেন, সেবি। সেবির ফুল ফর্ম কি? ফুল ফর্ম কিন্তু এক্সামে দেবে, একদম মুখস্থ রাখবে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির ফুল ফর্ম। এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? তো সেবির প্রতিষ্ঠা হয় 1988 সালে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই যে সেবির প্রতিষ্ঠা হয় কবে? 1988। তো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেবির হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। মুম্বাই কোথায়? মহারাষ্ট্রে। এমএইচ শর্টে লিখে দিলাম, ফুল নাম লিখে নেবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে সেবির বর্তমান চেয়ারম্যান বা চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত আছেন? তো এনার নাম হলো মাধবী পুরী বুচ। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেবে যে সেবির প্রথম মহিলা চেয়ারপারসন কে? অর্থাৎ ফার্স্ট ওম্যান চেয়ারপারসন অফ সেবি। তো সেটাও হয়ে যাবে কি? এই মাধবী পুরী বুচ প্রথম মহিলা হিসাবে কিন্তু সেবির, এবং বর্তমানে কিন্তু ইনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। চলে আসো পরের কোশ্চেন, নাবার্ড কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো মাথায় রাখবে, নাবার্ড সবসময় গ্রামীণ অঞ্চলের উন্নয়নের জন্য। তো শিল্পের উন্নয়নের জন্য হবে না, শহরাঞ্চলের উন্নয়নের জন্য হবে না। তো এটা হবে না যখন উপরোক্ত সবগুলো হবে না, তো অ্যান্সার হয়ে যাবে গ্রামীণ অঞ্চলের উন্নয়নের জন্য। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নাবার্ডের ফুল ফর্ম এক্সামে দেয়, তো মাথায় রাখবে এন ফর হলো ন্যাশনাল, এন এ ফর হলো ন্যাশনাল, বি ফর হলো ব্যাংক। ন্যাশনাল ব্যাংক কার জন্য? ফর এ ফর হলো এগ্রিকালচার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল, ডি ফর হলো ডেভেলপমেন্ট। তো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কবে এর ফরমেশন হয়? এর ইস্টাবলিশ হয় কবে? তো এর ফরমেশন হয়, এক্সাক্ট আর ডেট না মনে রাখলেও হবে, 12 জুলাই, কিন্তু সালটা অবশ্যই মনে রাখবে 1982 সালে কিন্তু নাবার্ডের ইস্টাবলিশ হয়।
নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো নাবার্ডের হেডকোয়ার্টারটাও সেবির মতো কিন্তু মুম্বাইতে অবস্থিত। তাহলে মুম্বাইতে কিন্তু অনেক কিছু জিনিসের হেডকোয়ার্টার আছে, বিশেষ করে ব্যাংক রিলেটেড, যেমন সেবির হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, নাবার্ডের হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, বোম্বে স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, তারপর বিসিসিআই এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এগুলোর থেকে যদি কোশ্চেন দেয় কিন্তু কোশ্চেন ভুল যেন না হয় সেটা কিন্তু খেয়াল রাখবে। নাবার্ডের বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? কোশ্চেন দেবে। তো নাবার্ডের বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন সাজি কেভি। সাজি কেভি বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, ভারতবর্ষের আয়কর কি ধরনের? তো ভারতবর্ষের যে কর ব্যবস্থা সেটা কিন্তু জনগণের আয় বৃদ্ধির সাথে সাথে প্রত্যক্ষ কর বৃদ্ধি পায়, যা একটা প্রগতিশীল দেশ গড়ে তোলে। তো অ্যান্সার কি হবে? প্রত্যক্ষ ও প্রগতিশীল, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকে ক্লাসে যে 20টা কোশ্চেন রাখা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের পাশাপাশি আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।